রেকর্ডিং অন করতেছি সবাই। যেভাবে বলছি সেভাবে মানে যদি করতে বলে তখন কোশ্চেন করবো সবাই। আমি ক্লাসে যাচ্ছি। তো আমাদের ক্লাস যেটা উইক 2 লেসন 3 থেকে শুরু হবে। তো এর আগে আমরা লেসন 1 এবং 2 দেখেছি। আমাদের লেসন 3 থেকে আজকে শুরু করব। লেসন 3 তে আমাদের হচ্ছে এলিমিনেশন মেথড। তো আমাদের আগে যে মেথডটা ছিল আমরা রো রিডাকশন ফর্মুলা বা আমরা যে কিভাবে করেছিলাম সেটা আমরা দেখেছিলাম। তো এখানে ওইটারই কন্টিনিউশন আসবে। এখান থেকে আমরা কিভাবে ইসিলন ফর্ম কাকে বলে এখান থেকে শুরু করতেছি আমরা। তো ইসিলন ফর্ম দুইটা ফর্ম শিখবো, রিডিউসড রো ইসিলন ফর্ম এবং একটা হলো ইসিলন ফর্ম। প্রথমে ইসিলন ফর্ম শিখবো, তারপর রিডিউসড রো ইসিলন ফর্ম বলবো। তো আমরা যে লাস্ট এক্সাম্পলটা দেখেছি সেখানে আমি যেটা প্রসেস পর্যন্ত দেখিয়েছি সেখানে আমি বলেছিলাম কি লিডিং 1 তার নিচে 0 বানিয়েছে। যেমন ফার্স্ট রো এর প্রথম এলিমেন্ট 1 তার নিচে 0, সেকেন্ড রো এর প্রথম এলিমেন্ট সেকেন্ড রো এর এই এলিমেন্টটা 1 তারপরে নিচে যেটা আছে সেটা 0, থার্ড রো এর যেটা 1 বানাইছি লিডিং 1 তারপরে তো নাই। কিন্তু এই যে প্রসেসটা আছে তার উপরে এখানে কিন্তু আবার যে প্রসেসটা করেছে দেখো, লিডিং 1 এর উপরেও কিন্তু 0 বানাইছে। এই যে লিডিং 1 এর উপরেও 0 বানাইছে। তো লিডিং 1 এর উপরে এবং নিচে যদি 0 থাকে বা 0 বানানো সম্ভব হয় তাহলে সেই যে ম্যাট্রিক্স ফর্মটা সেটাকে বলা হবে রিডিউসড রো ইসিলন ফর্ম। তো রিডিউসড রো ইসিলন ফর্ম হচ্ছে লিডিং 1 এর নিচেও 0, লিডিং 1 এর নিচে এবং উপরে উভয় পক্ষে 0। তো যদি এরকম হয় লিডিং 1 এর উপর নিচে 0 থাকে তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে রিডিউসড রো ইসিলন ফর্ম। আর রো ইসিলন ফর্ম বা শুধু ইসিলন ফর্ম হলে তাহলে শুধু লিডিং 1 এর নিচে 0 থাকলে সেটাকে বলা হবে মানে ইসিলন ফর্ম। যেটা আমরা লাস্ট ক্লাসে করেছি সেটা ছিল ইসিলন ফর্ম। আর আজকের ক্লাসে আমরা দেখব রিডিউসড রো ইসিলন ফর্ম, তার মানে লিডিং 1 এর নিচেও 0 উপরেও 0। তো এর যে প্রসেসটা আছে সেটা সম্পর্কে একটু পরে আলোচনা করতেছি আমরা। আচ্ছা, তো এখানে কারো প্রশ্ন আছে কিনা যে রিডিউসড রো ইসিলন ফর্ম আর ইসিলন ফর্ম এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? থাকলে কোশ্চেন করতে পারো। না স্যার, বুঝতে পারছি যে লিডিং নিচে এবং উপরে উভয় জায়গায় 0 হতে হবে। এটা বলা হচ্ছে রিডিউসড টু ইসিলন ফর্ম। আর প্রথম ক্লাসে যেটা দেখিয়েছিলাম যে লিডিং 1 এর নিচে শুধু 0 থাকলে সেই প্রসেসটাকে বলা হচ্ছে ইসিলন ফর্ম। ওকে, আমরা দেখি রিডিউসড টু ইসিলন ফর্মটাই আজকে দেখবো প্রথম ক্লাসে, কারণ যেহেতু রো ইসিলন ফর্ম অলরেডি আমরা শিখে আসছি। যেটা আমরা করেছি লিডিং 1 এর নিচে 0 সেটাকে হচ্ছে ইসিলন ফর্ম বলা হয়। তো যাই হোক আমরা আগের প্রসেসই দেখবো। এখানে উদাহরণ দেওয়া হয়েছে দা ফলোইং ম্যাট্রিক্স আর রিডিউসড রো ইসিলন ফর্ম। এই যে লিডিং 1 এর উপরে নিচে 2 রো থাকলে সেটাকে বলা হবে রিডিউসড রো ইসিলন ফর্ম। আর এখানে উদাহরণ আর এখানে দেখো লিডিং 1 এর নিচে শুধু 0 বানানো হয়েছে, উপরে কিন্তু এলিমেন্ট আছে। তাহলে এই যে ম্যাট্রিক্স গুলো আছে, এই যে প্রথম ম্যাট্রিক্সটা এটাকে বলা হচ্ছে রো ইসিলন ফর্ম। আর ওই যে প্রথমে এর আগের যে উদাহরণগুলো দেখানো হলো এখানে লিডিং 1 এর উপর নিচে সব জায়গায় 0 আছে, তো এটাকে বলা হচ্ছে রিডিউসড রো ইসিলন ফর্ম। তো উদাহরণ দেখে বোঝা যেতে পারে যে এটা কোন প্রসেসে আছে বা কোনটা করতে বলা হয়েছে। তো এরপরে আমরা এই রিডিউসড রো ইসিলন ফর্ম কোথায় ব্যবহার করব সেরকম একটা মেথড দেখব। এটাকে বলা হচ্ছে গাউস জর্দান এলিমিনেশন মেথড। তো গাউস জর্দান এলিমিনেশন মেথড দুইটা মেথড আছে, একটা হচ্ছে গাউস এলিমিনেশন মেথড আর একটা হচ্ছে গাউস জর্দান এলিমিনেশন মেথড। তো গাউস জর্দান এলিমিনেশন মেথডে আমরা যে প্রসেসটাকে অ্যাপ্লাই করব সেটা বলা হচ্ছে রিডিউসড রো ইসিলন ফর্ম। তার মানে রিডিউসড রো ইসিলন ফর্ম ব্যবহার করে যে এলিমিনেশন মেথডটা কমপ্লিট করা হয় সেটাকে বলা হচ্ছে গাউস জর্দান এলিমিনেশন মেথড। আর শুধু রো ইসিলন ফর্ম কে ফলো করে যে মেথডটা করা হয় সেটাকে বলা হচ্ছে গাউস এলিমিনেশন মেথড। তার মানে আমরা প্রথম দিন যে ক্লাসে যেটা নিয়মটা শিখেছি সেটা ছিল গাউস এলিমিনেশন মেথড, কারণ সেখানে শুধু রো ইসিলন ফর্মকে ফলো করা হয়েছিল। তো প্রথম ক্লাসে যেটা শিখে আসছি সেটা তাহলে আমরা অন্য নামেও তাকে ডাকতে পারি, যে সেটা হলো গাউস এলিমিনেশন মেথড। আজকে যে জিনিসটা শিখবো সেটা রিডিউসড রো ইসিলন ফর্মকে অ্যাপ্লাই করা হবে এবং প্রসেসটার নাম হচ্ছে গাউস জর্দান এলিমিনেশন মেথড।
ওকে, আমরা তাহলে শিখলাম। আমি আরেকবার বলতেছি যে গাউস জর্দান এলিমিনেশন মেথড এটাকে অ্যাপ্লাই করবে রিডিউসড রো এসিলন ফর্ম। রিডিউসড রো এসিলন ফর্ম হচ্ছে এমন একটা জিনিস যার লিডিং ওয়ানের উপরেও জিরো হবে, নিচেও জিরো হবে। আর আমরা এর আগের দিন যেটা শিখে আসছি সেটা হচ্ছে গাউস এলিমিনেশন মেথড, বা সেখানে আমরা করেছি রো এসিলন ফর্ম, শুধুমাত্র লিডিং ওয়ানের নিচে জিরো বানিয়েছি। তো এই প্রসেস দুটার মধ্যে পার্থক্য হলো এটাই, লিডিং ওয়ানের উপর নিচে জিরো আর লিডিং ওয়ানের নিচে জিরো। সো আমরা গাউস এলিমিনেশন জর্দান এলিমিনেশন মেথডে যাচ্ছি। তো প্রথমে দেখো একটা এখানে আমাদের ম্যাট্রিক্স দেওয়া আছে। এখানে তুমি ম্যাট্রিক্স না দিয়ে এখানে তোমাদের ইকুয়েশন আকারে বা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনেও আকারেও থাকতে পারে, কিন্তু শুধুমাত্র মানে ম্যাট্রিক্স দিয়ে আছে সেটাকেও আমরা বলতে পারি যে এই ম্যাট্রিক্সটাকে গাউস জর্দান এলিমিনেশনের মাধ্যমে লেখো, এটা বলা হতে পারে। এখানে কিন্তু দুইটা প্রসেস হতে পারে, একটা হতে পারে যে সলভ দ্য সিস্টেম বাই ইউজিং গাউস জর্দান এলিমিনেশন মেথড, এটাও হতে পারে, সেক্ষেত্রে একটা লিনিয়ার সিস্টেম থাকবে। অথবা এরকম হতে পারে যে রিডিউস দ্য ফলোইং ম্যাট্রিক্স টু রো, মানে গাউস জর্দান এলিমিনেশন মেথডের মাধ্যমে এই ম্যাট্রিক্সটাকে রিডিউস করো, বা এরকম কোনো একটা প্রশ্ন হলে তাহলে সেখানে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, সেই ম্যাট্রিক্সটাকে আমরা গাউস জর্দান এলিমিনেশন মেথড যেটা আছে রিডিউস টু এসিলন ফর্ম আছে সেটাকে অ্যাপ্লাই করে করতে থাকবো। তো সেটাও হতে পারে, দুইটা যে কোনো একটাই থাকতে পারে। তো যেহেতু প্রথম এক্সাম্পলটা এখানে গাউস জর্দান এলিমিনেশন মাধ্যমে মানে ম্যাট্রিক্স মাধ্যমে দেওয়া আছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটাকে আমরা গাউস জর্দান এলিমিনেশন মেথডটাকে অ্যাপ্লাই করে এটাকে মানে একটা প্রসেসে নিয়ে আসবো। তার মানে লিডিং ওয়ান নিয়ে আসবো, লিডিং ওয়ানের উপর নিচে জিরো বানাবো, এটাই হচ্ছে মানে যদি ম্যাট্রিক্স দেওয়া থাকে সেক্ষেত্রে নিয়ম। আর যদি হ্যালো স্যার, হ্যাঁ একটু স্লো বলবেন? আচ্ছা ঠিক আছে। তো এখানে যেটা বলতেছি যে আমি গাউস জর্দান এলিমিনেশন মেথড যেটা, সেখানে আমরা যে দুটা ফর্মে দিতে পারে যদি সলভ করতে হয়, সেটার প্রথমটা হতে পারে আমাদের যদি একটা লিনিয়ার সিস্টেম দেওয়া থাকে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, সেটাকে সলভ করতে বলা হতে পারে। আরেকটা হতে পারে যে ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সটাকে তোমাদের বলা হতে পারে যে গাউস জর্দান এলিমিনেশন মেথডের মাধ্যমে ম্যাট্রিক্সটাকে গাউস জর্দান এলিমিনেশন মেথডের ফর্মে নিয়ে আসো। এই দুটো প্রসেস হতে পারে। তো যদি ম্যাট্রিক্স দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই ম্যাট্রিক্সটাকেই লিডিং ওয়ান বের করতে হবে এবং তার উপর নিচে জিরো বানাতে হবে, এটুকু করলেই হয়ে যাবে। সেখান থেকে তোমার এক্স ওয়াই জেড বা যে মানটা আমরা গত ক্লাসে বের করে দেখিয়েছিলাম সেটা না করলেও হচ্ছে, ম্যাট্রিক্স থাকলে মান নির্ণয় করতে হবে না। কিন্তু যদি ইকুয়েশন দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের মান নির্ণয় করে দেখাতে হবে, এটাই হচ্ছে পার্থক্য। ওকে, আমরা এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেখো এখানে এখানে তিনটা রো আছে আর কলম আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তার মানে একটা 3/6 ম্যাট্রিক্স দেওয়া আছে, তিনটা রো ছয়টা কলম দেওয়া আছে। তো এই ম্যাট্রিক্সটাকে গাউস জর্দান এলিমিনেশন মেথডের মাধ্যমে মানে এটাকে ফর্মে নিয়ে আসতে হবে। তো প্রথমে খেয়াল করো, ফার্স্ট রো নিয়ে আমরা কাজ করব। আমাদের ফার্স্ট রো যেটা আছে, ফার্স্ট রো আছে 0 0 -2 0 7 12, এটা আছে আমাদের ফার্স্ট রো। আর এখানে সেকেন্ড রো আছে 2 4 -10 6 12 এন্ড 28। তো এটা আছে। তো আমাদের যদি এরকম হয় কোনো একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে, তো এই ম্যাট্রিক্সের যদি প্রথম রোয়ে প্রথম এলিমেন্ট 0 থাকে বা পরবর্তী, এখানে যেমন দুটো এলিমেন্ট পরপর, খেয়াল করে দেখো এখানে প্রথম যে দুইটা এলিমেন্ট আছে ফার্স্ট রো এর, এটা 0 আছে, ঠিক আছে। যদি আমাদের 0 থাকে, আমি আগেও বলেছি 0 থাকলে সেটাকে কখনোই 1 বানানো সম্ভব না। তো যদি এটাকে যদি তোমাদের 1 বানাইতে হয় তাহলে আমাদের যে কাজটা করতে হবে, রো ইন্টারচেঞ্জ করতে হবে। যে খেয়াল করে দেখো সেকেন্ড রো এর যে ফার্স্ট এলিমেন্টটা আছে সেটা কিন্তু 2 আছে, তার মানে এটাকে কিন্তু আমরা 1 বানাতে পারবো। তাহলে আমরা রো ইন্টারচেঞ্জ করব, তার মানে সেকেন্ড রো কে ফার্স্ট রোতে নিয়ে যাব, ফার্স্ট রো কে আমরা সেকেন্ড রো নিয়ে আসব। এটাই হচ্ছে আমাদের ইন্টারচেঞ্জের নিয়ম। তো এইটুকু কারো প্রশ্ন আছে কিনা যে রো ইন্টারচেঞ্জ কেন করলাম? এখানে যদি কারো প্রশ্ন থাকে করতে পারো। স্যার আবার একটু রিপিট করলে ভালো হবে স্যার। আচ্ছা, তো আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটা একটা 3/6 আকারের ম্যাট্রিক্স আছে। যেহেতু আমরা রিডিউসড রো ইসিলন ফর্ম অ্যাপ্লাই করব, রিডিউসড রো ইসিলন ফর্ম হচ্ছে রো ইসিলন ফর্মের একটা আপডেটেড ফর্ম।
যেখানে লিডিং ওয়ানের উপরেও জিরো নিচেও জিরো বানানো হয়। তো প্রথম আমাদের কাজ হচ্ছে ইসিলন ফর্ম করা। ইসিলন ফর্ম মানে হচ্ছে লিডিং ওয়ানের নিচে শুধুমাত্র জিরো বানানো। তো আমি প্রথম ক্লাসে কিন্তু তোমাদের একটা হিন্টস দিয়েছিলাম যে লিডিং ওয়ানের নিচে জিরো বানানোর পরে লাস্ট রো হতে আবার লিডিং ওয়ানের উপরেও জিরো বানানোর একটা প্রসেস আছে। সেই প্রসেসটাকেই বলা হচ্ছে রিডিউসড রো ইসিলন ফর্ম। তো প্রথম ক্লাসে আমরা যে ফর্মটা পড়েছিলাম সেটা হচ্ছে ইসিলন ফর্ম, এবং যে প্রসেসটা শিখেছিলাম সেটা ছিল গাউস এলিমিনেশন মেথড। আজকে সেকেন্ড ক্লাসে আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে রিডিউসড রো ইসিলন ফর্ম, এবং এই মেথডটার নাম হচ্ছে গাউস জর্দান এলিমিনেশন মেথড। তো আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তো এই ম্যাট্রিক্স কে প্রথমে আমাদের রো ওয়াইজ যেহেতু কাজ করব, প্রথম রো আছে, দেখো প্রথম রো এর দুইটা এলিমেন্ট আছে আমাদের জিরো, কিন্তু সেকেন্ড রোতে যদি খেয়াল করে দেখো সেকেন্ড রোতে কিন্তু আমাদের প্রথম এলিমেন্টটাই কি 2 আছে। তো আমাদের কাজ ছিল প্রথমে লিডিং ওয়ান বের করা। তো প্রথম রো এর প্রথম এলিমেন্টটা কিন্তু আমাদের কখনো এই ক্ষেত্রে 1 বানানো সম্ভব না, কারণ জিরো আছে, জিরোকে 1 বানানো পসিবল না। তো এখানে এই জিরোটা, যেহেতু দুইটা এলিমেন্ট জিরো আছে পরপর, তো কি করব আমরা রোটাকে ইন্টারচেঞ্জ করব। ইন্টারচেঞ্জ মানে হচ্ছে প্রথম রোটাকে দ্বিতীয়তে নিয়ে যাব, দ্বিতীয় রোটাকে প্রথমে নিয়ে যাব। ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো ইন্টারচেঞ্জ বা কলম ইন্টারচেঞ্জ করলে কোনো সমস্যা নেই, অটোমেটিক করা যায়। কিন্তু যখন নির্ণায়ক বা ডিটারমিনেন্ট নির্ণয় করব সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট করা যায় না, এটুকুই পার্থক্য। স্যার ডিটারমিনেন্ট যখন করব তখন ওটা দেখো। স্যার স্যার আমরা কি যে কোনো রো ওখানে নিয়ে যেতে পারবো, না শুধু ওই যে পরের রোটাই নিয়ে যাব? হ্যাঁ, পরে যে কোনো রোটাকে যে কোনো পজিশনে নেওয়া যাবে, কিন্তু হ্যাঁ নিয়ে যেতে পারবো, সমস্যা হবে না। যেহেতু কোনো সমস্যা নাই সেহেতু তুমি যে কোনো রোটাকে যে কোনো জায়গায় নিতে পারবা, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেমন এখানে ফার্স্ট রোকে তুমি থার্ড রোতে নিয়ে গেলা আর থার্ড রোকে ফার্স্ট রোতে নিয়ে গেলা, এটা সম্ভব। এখন ফার্স্ট রোকে তুমি থার্ড রোতে নিলা, কিন্তু সেকেন্ড রো এর জায়গায় তুমি থার্ড রোটা লিখলা, সেটা কিন্তু হবে না। তাহলে কিন্তু দেখা না না, যাবে যেটা একটা চেঞ্জ রো করবে হবে। সেটা তো ওখানে উল্লেখ হ্যাঁ, করতেই হবে। সেটাই বলছি আর কি, এভাবে করা যাবে, সমস্যা নেই। ওকে স্যার। আমাদের প্রথম যে কাজটা হবে এখানে স্টেপ 2 তে বলা হয়েছে ইন্টারচেঞ্জ দ্য টপ রো উইথ অ্যানাদার রো ইফ নেসেসারি টু ব্রিং এ নন জিরো এন্ট্রি টু দ্য টপ অফ দ্য কলাম ফাউন্ড স্টেপ অন। তো মানে ওই যেটাই বললাম, ইন্টারচেঞ্জ করতে বলা হয়েছে। দেখো এখানে দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড রোজ ইন দ্য প্রিসিডিং ম্যাট্রিক্স ওয়ার ইন্টারচেঞ্জড। আমি যে কারণে ইন্টারচেঞ্জ করেছি সেটা আমি উল্লেখ করেছি। সেকেন্ড রোটা আমার ফার্স্ট রোতে চলে গেছে, ফার্স্ট রোটা সেকেন্ড রোতে চলে গেছে, কোনো সমস্যা নেই, যেহেতু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা ইজিলি করা যাচ্ছে। তো এরপরে কাজ হচ্ছে আমাদের এই যে 2 আছে, এই 2 কে কি করতে হবে, 1 বানাতে হবে। সো এই 2 টাকে 1 বানাতে হলে আমাদের কি করতে হবে, 2 দ্বারা পুরো রোটাকে ভাগ করতে হবে। তো 2 দ্বারা ভাগ করলে এখানে চেঞ্জ হয়ে যাবে, এই যে দ্য ফার্স্ট রো অফ দ্য প্রিসিডিং ম্যাট্রিক্স ওয়াজ মাল্টিপ্লাইড বাই হাফ। এখানে হাফ দ্বারা গুণ করতে পারো অথবা 2 দ্বারা ভাগ করতে পারো, যে কোনো একটা করলেই হচ্ছে। তো আমরা করলাম। এরপরে আমাদের কি করতে হবে, পরে লিডিং ওয়ানের নিচে যে আছে সেটা জিরো বানাতে হবে। তো লিডিং ওয়ানের যে সেকেন্ড রো এর ফার্স্ট এলিমেন্ট আছে এটা অটোমেটিক তো আমাদের জিরো আছেই, কারণ ইন্টারচেঞ্জ করে নিয়ে আসছিলাম এখানে, এটা জিরো আছে। তো পরবর্তী এই যে 2টা আছে এটাকে জিরো বানাতে হবে এবং কম্পেয়ার করব এই আমাদের যে ফার্স্ট রো আছে এটার সাথে। তো কিভাবে কম্পেয়ার করব, এখানে যেহেতু 2 আছে এই 2টাকে জিরো বানাতে হবে। সো প্রথম রো যেটা আছে এটাকে -2 দ্বারা গুণ করে যোগ করতে হবে। এই যে এখানে বলা আছে -2 times the first row of the preceding matrix was added to the third row। তার মানে থার্ড রো এর সাথে অ্যাড করেছি ফার্স্ট রোকে -2 দ্বারা গুণ করে। তো সেই কথাটা আমরা লিখে গুণ মানে যোগ করা হলে এখানে জিরো হয়ে যাচ্ছে, অপরগুলো যে পরবর্তী এলিমেন্ট গুলো আছে সেটাও চেঞ্জ হয়ে আসবে। তো দেখো ফার্স্ট লিডিং ওয়ানের যেটা পেলাম তার নিচে দুটো এলিমেন্ট জিরো বানিয়ে ফেললাম। তো ফার্স্ট রো এর কাজ শেষ, আমার সেকেন্ড রো দেখতে হবে। এখন খেয়াল করে দেখো সেকেন্ড রো যেটা আছে, সেকেন্ড রো এর প্রথম এলিমেন্ট তো জিরো থাকবেই, কারণ অটোমেটিক এটা আমরা ফার্স্ট রো এর নিচে পেয়ে গেছি। সেকেন্ড রো এর সেকেন্ড এলিমেন্টও কি আছে, জিরো আছে। তো এখানে কিন্তু আমরা 1 লিডিং ওয়ান পাবো না, কারণ খেয়াল করে দেখো আমরা ইন্টারচেঞ্জ করতে পারতাম, এক্ষেত্রে ইন্টারচেঞ্জ করার ক্ষেত্রে কিন্তু এই ফার্স্ট রোটাকে আমরা ইন্টারচেঞ্জ তখন আর করতে পারবো না, কারণ ফার্স্ট রো তো আলটিমেটলি আমাদের এখানে ফার্স্ট রোটা বাদ নিয়ে কাজ করা হচ্ছে। সেকেন্ড রো এর এই যে এখানে প্রথম এলিমেন্ট এটাও জিরো, এখানেও নিচেরটাও জিরো আছে, থার্ড রোতেও জিরো আছে। সো আমরা এখানে ইন্টারচেঞ্জ করলে তেমন কোনো সুবিধা পাচ্ছি না। তো যার মানে আমরা বুঝতে পারতেছি যে সেকেন্ড যে আমাদের
রোটা আছে তার প্রথম দুইটা যে এলিমেন্ট আছে এখানে আমরা লিডিং ওয়ান কোনো মতে আনতে পারবো না। তারপরে এলিমেন্ট নিই, যেহেতু আমাদের 6টা কলম আছে, পরের এলিমেন্টটা আমরা হলো -2। এই যে -2 আছে, এই -2টাকে আমরা চাইলে 1 বানাতে পারি। তার মানে কি করতে হবে, -2 দ্বারা পুরো রোটাকে ভাগ করতে হবে। তো -2 দ্বারা পুরো রোটাকে যদি, এই যে বলা হয়েছে এখানে, the first row was the submatrix multiplied by -half to introduce the leading one। তো এখানে লিডিং ওয়ান আনাতে হলে আমাদের কি করতে হয়েছে, -half দ্বারা গুণ করতে বলা হয়েছে। তো -half বা যেটা আমরা -2 দ্বারা ভাগও করতে পারি, সমস্যা নেই। তো এখানে 1 হয়ে গেছে, তারপরে 0 -7/2 -6 চেঞ্জ হয়ে গেছে। তো সেকেন্ড রোতে আমরা লিডিং ওয়ান পেয়ে গেলাম এখানে। এরপরের লিডিং ওয়ান নিচে আছে 5, এটাকে কি করতে হবে, আমাদের 0 বানাতে হবে। তো সেকেন্ড রো এর লিডিং ওয়ান পেলাম এখানে আমরা -half দ্বারা গুণ করে, এই যে এখানে। তারপরে এখানে লিডিং ওয়ানের নিচে আছে 5, এই 5টাকে আমাদের 0 বানাতে হবে। তো 0 বানাতে হলে আমরা বলেছি যে যোগ অথবা বিয়োগ করতে হবে। তো এখানে এখানে বলাই আছে যে সেকেন্ড রোকে -5 টাইম, মানে -5 দ্বারা এটাকে গুণ করলাম। গুণ করে এই যে থার্ড রো আছে এটার সাথে যোগ করলাম। -5 টাইমস the first row of the submatrix was added to the second row of the matrix। তো আমরা এখানে থার্ড রো এর সাথে সেকেন্ড রো কে যোগ করে দিলাম, -5 দ্বারা গুণ করলাম সেকেন্ড রো কে। তাহলে আমাদের এখানে 5 আছে যেটা, এটাও আমাদের 0 হয়ে যাবে। এই যে 0 হয়ে গেছে। তো সেকেন্ড রো, মানে সেকেন্ড রোতে লিডিং ওয়ান পেলাম এবং তার নিচে 0 বানালাম, কাজ শেষ। এবার থার্ড, আমি থার্ড রো হচ্ছে, দেখো থার্ড রো এর প্রথম 4টা এলিমেন্টে কি আছে, আমাদের 0 আছে। তো এক্ষেত্রে 4টায় আমরা লিডিং ওয়ান আর পাবো না। এরপরে আমাদের এখানে হাফ আছে, তো এই হাফটাকে আমরা 1 বানাতে পারি, তার মানে 2 দ্বারা গুণ করতে হবে একে। তো দেখো এখানে হাফ আছে, এই যে 2 দ্বারা গুণ করলে আমরা এখানে পেয়েছি 1, আর এই যে 1 কে গুণ করলে 2 দ্বারা হবে 2। তো থার্ড রো মানে যেটা আছে সেখানেও লিডিং ওয়ান পেয়ে গেলাম। আর লিডিং ওয়ানের নিচে যেহেতু এলিমেন্ট নাই, তো এরপরে আর আমাদের এখানে করতে হচ্ছে না। কিন্তু আমরা বলেছি এটা আমরা যে প্রসেসটা করতেছি সেটা হচ্ছে রিডিউসড রো ইসিলেন ফর্ম। তার মানে রিডিউসড রো ইসিলেন ফর্মে কিন্তু শুধু লিডিং ওয়ানের নিচে 0 হবে না, উপরেও 0 হবে। তো দেখো আমরা লিডিং ওয়ান পেয়েছি এই ফার্স্ট রো, এর নিচে 0, উপরে তো এলিমেন্ট নাই, ফার্স্ট রো এর উপর আর কোনো কাজ নাই। ফার্স্ট রো এর ক্ষেত্রে সবকিছু শেষ হয়ে গেছে, মানে কাজ যেটা দরকার হয়ে গেছে। তুমি খেয়াল করো সেকেন্ড রো যে লিডিং ওয়ান আছে এখানে 1, এর নিচে 0 আছে, কিন্তু উপরে কিন্তু -5 আছে, এটাকেও চেঞ্জ করতে হবে। আর থার্ড রো দেখো এখানে লিডিং ওয়ান পেয়েছি এই 1, এর উপরে দুইটা এলিমেন্ট কি আছে, 0 নাই, তার মানে এই দুটাকেও 0 করতে হবে। তো প্রথম ক্ষেত্রে খেয়াল করে দেখো, প্রথমে যখন কাজ করেছি তখন কিন্তু ফার্স্ট রো থেকে লিডিং ওয়ান বের করেছি, তার নিচে 0 বানাইছি। কিন্তু এবার যখন লিডিং ওয়ানের উপরে 0 বানাতে হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু উল্টা, লাস্টের যে রোতে লিডিং ওয়ান পেয়েছি তার উপরের এলিমেন্ট গুলোকে প্রথমে 0 বানাতে হবে। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। লিডিং ওয়ানের উপরে 0 বানানোর ক্ষেত্রে লাস্ট যে রোতে লিডিং ওয়ান পেয়েছি তার উপরের এলিমেন্ট গুলোকে আগে 0 বানাতে হবে। এখানে কিন্তু এরকম না যে দেখো এখানে ফার্স্ট রো এর উপরে নাই, এটা করি নাই, তারপরে আমরা এই সেকেন্ড রোতে কাজ করব, বা এটা যদি মনে করো কেউ, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। কারণ আমাদের একটা মানে একটা রুল ফলো করে যেতে হবে। যেহেতু এখানে যখন এইটার যখন কাজ করব তখন এই উপরের এলিমেন্ট গুলো চেঞ্জ হয়ে যাবে, যার কারণে এখানে যেটা দিয়ে গুণ করলে বা ভাগ করলে যে 0 হইতো, ওইখানে কিন্তু একটা ঝামেলা দেখা দিবে। সো এটা ফলো করতে হবে। যদি লিডিং ওয়ান এর নিচে 0 বানাতে হয়, তাহলে ফার্স্ট যে রোতে লিডিং ওয়ান পেয়েছি তার নিচের গুলো আগে 0 বানাতে হবে। আর যদি লিডিং ওয়ানের উপরে 0 বানাতে হয়, তাহলে লাস্ট যে রোতে লিডিং ওয়ান পেয়েছি তার উপরের এলিমেন্ট গুলোকে আগে 0 বানাতে হবে। সো এই ব্যাপারটা ক্লিয়ার কিনা? জি স্যার স্যার আমরা যদি উপরের ওইটা করি তাহলে কি অ্যান্সার কি ভুল আসবে নাকি ক্যালকুলেশন বেশি হবে? হ্যাঁ, ভুল হয়ে যাবে ক্যালকুলেশনে, পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে যাবে। স্যার এখানে যদি 4টা রো থাকতো, আমি এখন সেকেন্ড রোতে লিডিং ওয়ানের উপরে -5 যেটা আছে ওইটাকে 0 বানাবো। তো এখানে যদি 4টা রো থাকতো তাহলে কি আমি লাস্টটা নিতাম না থার্ডটা নিতাম? লাস্টটা নিবা। আমি তো বলতেছি না যে ফার্স্ট সেকেন্ড থার্ডের কথা আমি বলছি না, আমি বলতেছি ফার্স্ট এন্ড লাস্টের কথা। লিডিং ওয়ানের উপর নিচে 0 বানাতে হলে ফার্স্ট যে রোতে লিডিং ওয়ান পেয়েছো তা সেখান থেকে আগে 0 বানায় শুরু করতে হবে লিডিং ওয়ানের নিচের 0 বানানোর ক্ষেত্রে। আর লিডিং ওয়ানের উপরে 0 বানানোর জন্য লাস্ট যে রোতে লিডিং ওয়ান পাবা তার উপরের এলিমেন্ট গুলোকে আগে 0 বানাতে হবে। আমি কিন্তু সেটাই বলছি, এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড নাই, এখানে 100টাও থাকতে পারে, সমস্যা নেই। নিচ থেকে উপরে যাব করতে করতে। হ্যাঁ,
লাস্ট থেকে যখন লিডিং ওয়ানের উপরে যাবা তখন লাস্ট থেকে শুরু করতে 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 ফার্স্টে চলে যাবা, আর লিডিং ওয়ানের নিচে যখন জিরো বানাবো তখন ফার্স্ট থেকে শুরু করতে করতে লাস্টে চলে যাবা। এটাই হচ্ছে কাজ। জি So- স্যার বুঝতে পেরেছি। তো এখন আমাদের এইখানে দুইটা এলিমেন্ট আছে -7/2 আর 6। তো প্রথমে চাইলে তুমি প্রথমটাকে চেঞ্জ করতে পারো, তার মানে থার্ড রো যেটাকে আছে এটাকে -6 দ্বারা গুণ করে যোগ করলে এখানে 0 পাবা। আর এখানে -7/2 আছে, তার মানে থার্ড রোকে 7/2 দ্বারা গুণ করতে হবে, তারপর এটার সাথে যোগ করতে হবে। এই দুইটাতে কাজ একসাথেই করা যাবে, সমস্যা নেই। তো দেখো এখানে প্রথমে বলছে -7/2 ছিল, তো থার্ড রোকে 7/2 দ্বারা গুণ করছে। 7/2 টাইমস দ্য থার্ড রো of the preceding matrix was added to the second row, তার মানে এখানে এই 0 পাওয়া গেছে। ঠিক আছে, কারণ -7/2 ছিল আর এই থার্ড রোকে 7/2 দ্বারা গুণ করছি, তাহলে যোগ করলে এইখানে আমাদের 0 হয়ে যাবে। পরবর্তী এই এলিমেন্ট গুলো চেঞ্জ হয়ে গেছে, এখানে দেখো অনেকগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যেমন খেয়াল করে দেখো এখানে সেকেন্ড যেটা ছিল 0 0 1 -7/2 6 ছিল, -6 ছিল, এখানে কিন্তু চেঞ্জ হয়ে 0 0 1 0 0 1 পেয়েছি, ওখানে চেঞ্জ আসছে। তো এরপরে লিড এই যে 6 আছে এটাকে 0 বানাতে হবে, তাহলে অবশ্যই থার্ড রোকে -6 দ্বারা গুণ করে যোগ করতে হবে। এখানে বলে দেওয়া আছে -6 টাইমস দ্য থার্ড রো ওয়াজ অ্যাডেড টু দ্য ফার্স্ট রো, যেহেতু ফার্স্ট রোকে চেঞ্জ করবো এখানে 0 বানাবো। তো এখানে করলে এখানে 0 হয়ে গেছে এবং এখানে কিন্তু চেঞ্জ চলে আসছে যে 1 2 -5 3 0 2, তো চেঞ্জ হয়ে গেছে। তো থার্ড রো যে লাস্ট যে রোটা আছে তার লিডিং ওয়ানের উপরে আমরা এই দুইটা এলিমেন্ট আসছিল সে দুটোকেও আমরা 0 বানিয়েছি, তো সমস্যা নাই। এরপরে এইখানে লিডিং ওয়ান আছে, পরে সেকেন্ড রোতে যেতে হবে, যেহেতু থার্ড রোতে লিডিং ওয়ান পেয়েছি তার উপরে 0 বানাইছি। এবার সেকেন্ড রোতে যাব, সেকেন্ড রো হচ্ছে এই, এখানে লিডিং ওয়ান এটা আছে, তার উপরে আছে -5। তো -5 কে যদি 0 বানাতে হয় তাহলে এই যে সেকেন্ড রো যেখানে লিডিং ওয়ান আছে এটা 5 দ্বারা গুণ করে যোগ করতে হবে, যে 5 টাইমস দ্য সেকেন্ড রো ওয়াজ অ্যাডেড টু দ্য ফার্স্ট রো। তো এখানে করলে এই যে উপরের এলিমেন্টটা 0 হয়ে গেছে। তো এখন খেয়াল করে দেখো যেখানে লিডিং ওয়ান পেয়েছো তার উপরে নিচে কিন্তু 0 বানানো হয়ে গেছে আমাদের, আর কোনো কাজ বাকি নাই এখানে। তো এই যে লাস্ট ম্যাট্রিক্সটা পেলাম, দ্য লাস্ট ম্যাট্রিক্স ইজ ইন রিডিউসড রো ইচেলন ফর্ম, যেটাকে আমরা বলবো গাউস জর্দান এলিমিনেশন মেথড। লিডিং ওয়ানের উপরে এবং নিচে 0 বানানোর প্রসেসটা হচ্ছে রিডিউসড রো ইচেলন ফর্ম, এবং এটার যে ম্যাট্রিক্স মানে এটার যে সিস্টেম এটা হচ্ছে রিডিউসড রো গাউস জর্দান এলিমিনেশন মেথড। তো এটা ছিল আমাদের প্রথম আজকের ক্লাসে। তো এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? না স্যার, বুঝতে পারছি। স্যার এটা প্র্যাকটিস করতে হবে, তো আরেকবার দু একবার বাসায় প্র্যাকটিস করলে মনে করেন যে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তোমাদের ওখানে তো আমি অ্যাসাইনমেন্ট দিচ্ছি, আর আরো অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সমস্যা নাই। এইগুলো তোমরা প্র্যাকটিস করার জন্য আমি তোমাদের এনাফ ম্যাথ দিয়ে দেবো, সমস্যা নাই, তোমরা ওগুলো প্র্যাকটিস করে নেবে। ভিডিও তো স্যার থাকবে। একটা জিনিস সমস্যা হচ্ছে কি স্যার, হ্যালো স্যার। এই অ্যানসার গুলা হচ্ছে এক এক সময় এক এক রকম আসে, তো আপনি যদি অ্যানসারটা একটু মানে দিয়ে দিতেন তাহলে মনে হয় ভালো হয়। অ্যান্সারটা তোমরা নিজেরাই তো ক্যালকুলেটরে বসিয়ে নিতে পারতেছো। এখানে একটা 3 আননোন ভেরিয়েবল আছে, তোমরা 3টা আননোন ভেরিয়েবলের জন্য করে নেবে ক্যালকুলেটরে। ক্যালকুলেটরে তো এটা করা যায়, তোমরা ক্যালকুলেটরে করে নাও। স্যার পারি না তো, ক্যালকুলেটরটাই ক্যালকুলেটর বাসায় নাই, ঢাকায় থেকে আসছি, এইটাই সমস্যা। মোবাইলেও তো আছে আননোন ভেরিয়েবল। আচ্ছা যাই হোক, আমি না হলে পরে যেটা দিব আমি নিজে চেক করে দিয়ে দেবো, সমস্যা নাই। আর তোমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে প্র্যাকটিস করা, তোমরা প্র্যাকটিস করো। ভুল যদি অ্যান্সার হয় সেটা আমি কনসিডার করব, সমস্যা নাই। কারণ তোমার নিয়ম আছে কিনা আমার জানা দরকার, তুমি নিয়ম পারো কিনা সেটা আমার শেখানোর দরকার তোমাকে। নিয়ম অ্যান্সার ভুল হইতেই পারে, অনেক বড় ক্যালকুলেশন থাকলে অ্যান্সার ভুল হইলে সেখানে আমি কনসিডার করব, সমস্যা নেই। কিন্তু অ্যান্সার জানার যে নিয়মটা সেটা হচ্ছে ক্যালকুলেটরে বসে করা যায়, আমি জানি যেটা সেটা বললাম। যারা দুই একজন চেক করলেই তো হচ্ছে। যেহেতু আমি এখানে বিভিন্ন ক্লাসে বিভিন্ন জনকে দেওয়া লাগে বিভিন্ন ম্যাথ, তো আমার খেয়াল থাকে না যে আসলে কোনটা ম্যাথ কোথা থেকে আমি দিয়েছি, বিভিন্ন জায়গা থেকে তো দেওয়া লাগে। যেহেতু তোমাদের যেমন মানে প্র্যাকটিস করার জন্য ক্যালকুলেটর নাই, আমারও কিন্তু হাতের কাছে বই নাই, কারণ আমারও বইগুলো মানে ইউনিভার্সিটিতে রাখা আছে, যার কারণে আমিও নিজেও বইগুলো পাইনি। আমি জাস্ট নিজের মতো করে বা নিজে বুঝে শুনে যেটা নিজে পারি সেটুকুই দিই, প্র্যাকটিস হয়তো বা আমারও করা হয় না এখানে। কিন্তু আমি যেটা বললাম, তোমাদের যদি কোনো অ্যান্সার নিয়ে কনফিউশন থাকে, যে কেউ একজন ক্যালকুলেটর চেক করলেই হয়ে যাবে। ক্যালকুলেটরে আননোন 3 4 পর্যন্ত তো পারাই যায়।
ওকে, যাই হোক, তো ওকে স্যার। এখানে কোনো সমস্যা হলে আমি রিডিউস টু এসিলন ফর্মের কথা আমি এখানে বললাম, বা এখানে গাউস জর্দান এলিমিনেশনের মেথডের কথা বললাম। তো এখন আমরা একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেখি, সেটাকে গাউস জর্দান এলিমিনেশন মেথডে দেখি। আমরা প্রথমে তো একটা ম্যাট্রিক্স দেখলাম, তো এবার ম্যাট্রিক্স রেখে আমরা ইকুয়েশন দিয়ে দেখি। এখানে যেমন বলছে এক্সাম্পল অফ গাউস জর্দান এলিমিনেশন মেথড, এই যে এখানে আমরা এক্সাম্পল যেটা দেখবো, এখানে কি করতেছি, এইটাকে আমরা সলভ করব গাউস জর্দান এলিমিনেশনের মেথডের মাধ্যমে। ম্যাথ আসলে এগুলাই থাকবে, ম্যাট্রিক্স একটা আসলে কম বোঝানোর জন্য আমরা দিয়েছি। তো খেয়াল করে দেখো, এখানে সলভ দা গাউস জর্দান এলিমিনেশন মেথড বলেছি। গাউস জর্দান এলিমিনেশন মেথড ফলো করে যে রুলটা, সেটা হচ্ছে রিডিউস টু এসিলন ফর্ম। প্রথমে আমি বলে নিয়েছি। সো আমাদের যে এখানে যে কাজটা করতে হবে, আমাদের জানা আছে যে আমরা লিডিং ওয়ানের উপর নিচে 0 বানাবো, কাজ শেষ, তারপর আমরা অ্যান্সার পাবো। প্রথম কাজ হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স লেখা, এটাকে দ্য অগমেন্টেড ম্যাট্রিক্স অফ দ্য সিস্টেম ইজ। তো এই পুরো জিনিসটাকে ম্যাট্রিক্স ফর্মে নিয়ে আসবো। সো x1 এর সাথে কিছু নাই, তার মানে 1, তারপর 3x2 আছে, তার মানে 3, তারপর -2x3, দ্যাট মিনস -2। এখানে দেখো x4 নাই, তাহলে আমরা এখানে 0 লিখবো। x5 আছে, 2 লিখলাম। x6 পর্যন্ত আছে সর্বোচ্চ, আগে দেখতে হবে সর্বোচ্চ কোন পর্যন্ত আছে। x6 পর্যন্ত আছে, তার মানে এখানে x6 নাই, এখানেও 0। তারপর ইকুয়ালের পরেও আছে 0, তার মানে এখানেও 0। তার মানে কিন্তু এখানে 7টা কলম পাবো, 4টা রো পাবো। তো এইভাবে করে আমরা সাজিয়ে নিলাম পুরো জিনিসটাকে। এখানে সাজানো ব্যাপারে আর পুরোটা আমি বললাম না, যেহেতু অলরেডি তোমরা বোঝার কথা যে কিভাবে সাজাতে হয়। সো আমরা সাজিয়ে নিয়েছি সেভাবে। তো এরপরে কাজ হচ্ছে লিডিং ওয়ান বের করা, প্রথম রো এর প্রথম এলিমেন্টে। তো দেখো এখানে অটোমেটিক সিস্টেমে 1 আছে, যদি না থাকতো অন্য কিছু থাকতো, বা 0 থাকলে কি করতে হতো, ইন্টারচেঞ্জ করা লাগতো। এই সব প্রসেস সম্পর্কেই তো এখন আলোচনা হয়েছে। সো যেহেতু লিডিং ওয়ান আছে, এখানে 1 আছে, আমাদের এখানে কোনো কাজ নাই। এরপরের যে এলিমেন্ট গুলো আছে, লিডিং ওয়ানের নিচে 4টা এলিমেন্ট আছে, এখানে 0 বানাতে হবে। একটা অলরেডি আছে 0, বাকি দুইটাকে আমাদের 0 বানাইতে হবে। তো এখানে 2 আছে, আর এখানেও 2 আছে। তো সেম কাজ, এই পুরো ফার্স্ট রো কে যদি -2 দ্বারা গুণ করি, তারপর এই সেকেন্ড রো এর সাথে আর ফোর্থ রো এর সাথে যদি যোগ করি আলাদা আলাদা ভাবে, তাহলে তো এখানে দুটো 0 পাবো। তো এখানে বলা হয়েছে যে অ্যাডিং -2 টাইমস দ্য ফার্স্ট রো টু দ্য সেকেন্ড এন্ড ফোর্থ রো গিভস, মানে সেকেন্ড আর ফোর্থ রো কে আমরা -2 দ্বারা মানে সরি, ফার্স্ট রো কে -2 দ্বারা গুণ করে সেকেন্ড আর ফোর্থ এর সাথে যোগ করে দিব। যোগ করে দিলে এই দুটো 0 পাবো, এই যে 0, এটাও 0, আর থার্ড রো তো 0 এখানে আসেই। পরবর্তীতে এখানে ভিতরে চেঞ্জ যা আসার আসবে, এটা সমস্যা নাই। তো ফার্স্ট রো পেলাম, লিডিং ওয়ান পেলাম, তার নিচে 0 পেলাম। সেকেন্ড রোতে চলে যাব। সেকেন্ড রোতে খেয়াল করে দেখো, এখানে নিচের সবগুলোতেই কি আছে, সেকেন্ড রো এর সেকেন্ড এলিমেন্ট 0 যেমন আছে, থার্ড রো এর সেকেন্ড এলিমেন্ট, ফোর্থ রো এর সেকেন্ড এলিমেন্ট 0 আছে। তার মানে এখানে আর লিডিং ওয়ান আমার বের করা সম্ভব না, কারণ ফার্স্ট রোকে তো আমি কনসিডারেশনে আর আনতে পারবো না, কারণ ফার্স্ট রো লিডিং ওয়ান নিয়ে নিয়েছে। সেকেন্ড রোতে তাহলে সেকেন্ড পজিশনে লিডিং ওয়ান পাবো না, আমরা কোনোটার জন্যই পাবো না। তো এখানে থার্ড যে এলিমেন্টটা আছে -1, এটাকে তো আমরা 1 বানাতে পারি। তো এটাকে যদি -1 দ্বারা গুণ করে দিই এই পুরো রোটাকে, তাহলে আমরা এখানে 1 পাচ্ছি। তো সেটাই করছে, মাল্টিপল দ্য সেকেন্ড রো বাই -1। এই -1 দিয়ে গুণ করলে এটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে যে এখানে 1 পেয়েছি, এর নিচের এলিমেন্ট গুলো ছিল কি 5 আর 4, এই দুটাকেও তো আমাদের মানে 0 বানাতে হবে। তো এখানে ডাইরেক্ট বলে দিয়েছে, দেন অ্যাডিং -5 টাইমস দ্য নিউ সেকেন্ড রো টু দ্য থার্ড রো এন্ড -4 টাইমস টু দ্য সেকেন্ড রো টু দ্য ফোর্থ রো গিভস। তার মানে প্রথমে আমরা এই 5 কে 0 বানানোর জন্য আমাদের কি করতে হয়েছে, এই যে এই রোটা ছিল, এখানে তো 1 আছে, এখানে এই পুরো রোটা চেঞ্জ হয়ে এটা হয়ে গেছে। তো এই যে এই 1 আছে, তার মানে এখানে 5 কে 0 বানাতে হলে -5 দ্বারা গুণ করে যোগ করতে হবে, সেটা করছে এই যে -5 টাইমস। আর এখানে 4 ছিল, তার মানে এটাকে -4 দ্বারা গুণ করতে হবে, তারপর যোগ করতে হবে। তো পুরো রোটা আমরা করলাম, দুটা কাজ একসাথে অপারেশন করে দিয়েছে। তোমরা কিন্তু এইভাবে ডাইরেক্ট করতে পারবে না, তোমাদের কিন্তু এগুলো করে করতে হবে, তাই না? এখানে তো বই থেকে স্যার এখানে একটু কি ভুল করছে কোথায় দেখো, স্যার? -5 দিয়ে গুণ করলে প্লাস হয়ে যাচ্ছে না? দিয়ে প্লাস প্লাস 5 + 10 হয়ে যাচ্ছে না? না না না, এখানে তো এই রোটাকে কি আছে, লিডিং ওয়ান তো আগে বের করতে হবে। লিডিং ওয়ান যখন এখানে ও আচ্ছা আচ্ছা, এইটা তো এই চেঞ্জ হয়ে এইটা আসছে, ওরা ডাইরেক্ট করে দিয়েছে, এখানে 3টা ঘর একসাথে করে দিয়েছে। তো জি 3টা স্যার, ঘর, বুঝতে পারছি। করবো স্যার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভেঙে করতে হবে, এটা তো বইয়ের ভাষায় বললাম। আর তোমাদের এখানে হাতে কলমে যদি করা লাগে, আমার একটা ভিডিও এখানে আমার আছে, আমি ওটা আমি আপলোড করে দিব। আগে আমি একবার খাতায় করে নিজে একটা দেখিয়েছিলাম এই জিনিসটা, যেহেতু একটু মানে গ্যাপ আছে বা এখানে বড় একটা ক্যালকুলেশন রয়ে গেছে, তো এই ক্যালকুলেশনটার জন্য আমি একটা তোমাদের ভিডিও দিয়ে দেবো, যেটা আমার হাতে করা আছে।
জাস্ট ক্যালকুলেশনের জন্য, আর বোঝানোর জন্য তো আমি বুঝাই দিচ্ছি। ওকে, তাহলে পেয়ে গেলাম সেকেন্ড লিডিং অন পেলাম, তার নিচের এলিমেন্ট গুলো কি করেছি, 0 পেয়ে গেছি, ঠিক আছে। তো এরকম যদি হয় কোনো ক্ষেত্রে, খেয়াল করে দেখো থার্ড যে রোটা আছে পুরোটাই কি আছে, 0 আছে, তাই না? অল রো অল মানে এলিমেন্টস আর 0, তাহলে এটা একটা 0 রো পাইছি। তো এই যদি এরকম কখনো পাওয়া যায় বা 0 হয়ে যায় প্রত্যেকটা এলিমেন্ট, তো ওই রোটাকে সবাই লাস্টে নিয়ে যেতে হবে। এই ক্ষেত্রে তো থার্ড পজিশনে আছে, ফোর্থ পজিশনকে আমরা ইন্টারচেঞ্জ করে থার্ডে নিয়ে গেলাম, থার্ডকে ফোর্থে নিয়ে গেলাম, তাহলে সমস্যা নাই। কিন্তু কোনো ক্ষেত্রে যদি দেখা যায় যে সেকেন্ড রোতেই আমার এরকম একটা 4টাই 0 চলে আসছে বা 6টাই 0 চলে আসছে, তাহলে কিন্তু তাকে কিন্তু তাড়াতাড়ি ওটাকে ফোর্থ রোতে বা ফিফথ রো যেটা লাস্টে আছে সেই রো এর সাথে ইন্টারচেঞ্জ করে নিব। এটাই নিয়ম। কারণ হচ্ছে আমাদের যে যদি এরকম সব 0 হয়ে যায় তাহলে ওটা দিয়ে তো আমার কোনো কাজ হচ্ছে না, ওটাকে সবাই লাস্টে রেখে দিব। তো এখানে যেমন থার্ড রোটা 0 চলে আসছে, তাহলে ইন্টারচেঞ্জ করি ফোর্থ রো এর সাথে। ইন্টারচেঞ্জ করলে এখানে এইখানে 6 চলে আসবে, এর বাকি এলিমেন্ট গুলো তো 0ই আছে। তো এই 6 কে যদি আমি 1 বানাতে চাই তাহলে কি করতে হবে, পুরো রোটাকে 6 দ্বারা ভাগ করতে হবে। দেখো এখানে 6 দ্বারা ভাগ করেছে। দিস কমপ্লিট দ্য কোনটা ইন্টারচেঞ্জ হয়েছে স্যার, ওটা একটু বুঝি না, আবার একটু বলবেন? কোনটা? ওই যে স্যার ইন্টারচেঞ্জ হয়েছে স্যার 6 যেটা বললেন। হ্যাঁ, আমরা তো বলেছি প্রথমেই যেটা বললাম যে একটা রোকে ম্যাট্রিক্সের ক্ষেত্রে দুইটা রোকে ইন্টারচেঞ্জ করা যায়, পরপর দুইটা রোকে ইজিলি ইন্টারচেঞ্জ করা যায়। যেমন এখানে থার্ড রো আছে 0 0 সম্বলিত, আর ফোর্থ রো একটা এলিমেন্ট আছে, এরকম একটা রো আছে। তো চাইলে এখানে ফোর্থ রোটাকে আমরা থার্ডে নিতে পারবো, থার্ড রোটাকে আমরা ফোর্থ নিতে পারবো। ম্যাট্রিক্সের ক্ষেত্রে এক্ষেত্রে কোনো প্রবলেম নেই, সেটা আমি প্রথমেও দেখিয়েছি যে 0 0 থাকলে এটাকে কেন ইন্টারচেঞ্জ করা হয়। তো করে নিলাম। তাহলে এখানে থার্ড রো এর এলিমেন্ট কি হয়ে যাবে, 6 চলে আসলো। এই 6 কে যদি 1 বানাতে হয় তাহলে 6 দ্বারা ভাগ করতে হবে রোটাকে। তো 6 দ্বারা ভাগ করলে এখানে 1 পেলাম, আর এই 2 কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে 1/3 পাবো। ওকে, তাহলে আমরা খেয়াল করে দেখো লিডিং ওয়ান এর থার্ড রোতে লিডিং ওয়ান পেলাম, তার নিচে 0 পেলাম। যেহেতু অলরেডি ফোর্থ রো সবই 0, তো এখানে 0 তো অটোমেটিক হয়ে গেছে। তো এখানে লিডিং ওয়ান পেলাম, তার নিচে 0 পেলাম। এখানে লিডিং ওয়ান পেলাম, নিচে 0 পেলাম। এখানে লিডিং ওয়ান পেলাম, তার নিচে 0 পাইছি। কিন্তু খেয়াল করে দেখো, এবার আমরা যেহেতু বলতেছি যে গাউস জর্দান এলিমিনেশন মেথড করতেছি, তো লিডিং ওয়ান এর উপরেও আমাদের 0 বানাতে হবে। তো এখানে আমাদের লিডিং ওয়ান এর উপরে 0 বানানোর প্রসেস আমি বলেছি, সর্বশেষ যে রোতে আমরা লিডিং ওয়ান পেয়েছি তার উপরে প্রথমে 0 বানাবো। তো এখানে দেখো ফোর্থ রো, কিন্তু ফোর্থ যে রোটা আছে এখানে কিন্তু লিডিং ওয়ান নাই, সো ফোর্থ রো কনসিডারেশন আমার আসবে না। থার্ড রোই আমরা লাস্ট রো হিসাবে লিডিং ওয়ানের ক্ষেত্রে লাস্ট রো হিসাবে কাউন্ট করব। তো এখানে 1 এখানে পেয়েছি, তার উপরে এলিমেন্ট 0 বানাতে হবে। তো এখানে একটাই আছে, 3 আছে, 3 থেকে আমাদের 0 বানাতে হবে। তো এখানে অবশ্যই করতে হবে এই যে -3 দ্বারা থার্ড যে রোটা আছে এটাকে গুণ করে যোগ করতে হবে, তাহলে এখানে 0 চলে আসবে। তো এখানে কিন্তু ওরা ডাইরেক্ট করে দিয়েছে, করার পর যেটা আসছে সেটা এখানে লিখে দিয়েছে। দেখো চেঞ্জ হয়ে গেছে সেকেন্ড রোটা। তো এরপরে আবার সেকেন্ড রোতে লিডিং ওয়ান আছে, এইখানে এর নিচের এলিমেন্ট 0 0 আছে, উপরে আছে -2, তার মানে সেকেন্ড রোটাকে 2 দ্বারা গুণ করে যোগ করতে হবে, তাহলে এইখানেও 0 চলে আসবে। দেখো এখানেও 0 চলে আসছে। তো প্রত্যেকটা এবার খেয়াল করে দেখো, প্রত্যেকটা রো এর লিডিং ওয়ান যেখানে পেয়েছি তার উপর নিচে 0 আছে কিনা। এখানে লিডিং ওয়ানের নিচে 0, এখানে লিডিং ওয়ানের উপর নিচে 0, এখানে লিডিং ওয়ানের উপরে নিচে 0 চলে আসছে। তো এরপরে তারা দেখো এখানে কিন্তু আমাদের সলিউশন গুলো হয়ে গেছে। তো এটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা যে লিডিং ওয়ানের উপর নিচে 0 কিভাবে বানিয়েছি? স্যার হ্যাঁ না স্যার স্যার সমস্যা এই নেই। যে হ্যাঁ বলো। দাদু আমার স্যার সমস্যা হচ্ছে এই যে আপনার থ্রিটাকে এই যে লিডিং ওয়ানের উপরে যে সময় 0 করতেছেন, আমরা তো 4 নাম্বার যে রোটারে ওইটারে কনসিডারে আনি নাই, কারণ সব কটা 0। আমরা তাহলে তৃতীয় নাম্বারে 1 কে কনসিডার আনছি, ওই যে লিডিং ওয়ান, আর তার উপরে আমাদের 0 বানাইতে হবে, তাহলে 3 কে। তাহলে ওইটা আপনি হচ্ছে গিয়ে এই 3 নাম্বার যে সারিটা আছে ওকে 3 দ্বারা গুণ করে 2 নাম্বার সারির সাথে যোগ করছেন, মানে -3 দ্বারা গুণ করে। হুম হুম, অবশ্যই সেটাই। ও আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে এখান থেকে আমরা লিডিং ওয়ানের উপর নিচে 0 বানালাম। তো এখান থেকে আমরা ইকুয়েশন, এবার আমরা চলে যাব ইকুয়েশন ফরম্যাটে। তো আমাদের এখানে ইকুয়েশন ফরম্যাটে আমরা চলে যাই। তো আমরা জানি যে কিভাবে ইকুয়েশন ফরম্যাটে নিতে হয়, সেটা তো আমরা দেখেছি। যে এখানে দেখো
প্রত্যেক পজিশনে, যেমন এটা x1 এর পজিশন, এইখানে প্রত্যেকটা এটা x1 এর পজিশন, এটা হচ্ছে x2 এর পজিশন, এটা x3 এর পজিশন, এটা x4 এর পজিশন, এটা x5 এর পজিশন, এটা x6 এর পজিশন এখানে, আর এটা হচ্ছে ইকুয়েশনের সমান সমান পরের পজিশন। তো ওই পজিশন অনুসারে আমরা ইকুয়েশন গুলো লিখে নিব। যেহেতু ফোর্থ রোটা কি হয়ে গেছে, 0 হয়ে গেছে, তার মানে আমাদের ফোর্থ রোটা বাদ, এখানে আর কিছু কাজ নাই। তো থার্ড রোটা আমরা সাজিয়ে লিখি জাস্ট। প্রথম যে রোটা আছে সেটা এবার সাজিয়ে লিখতে পাচ্ছি x1 প্লাস 3x2 প্লাস এখানে x3 এর মান 0 আছে, 4x4 প্লাস 2x5 এবং x6 এর মানও 0, তো ইজ ইকুয়াল টু 0। তারপর সেকেন্ডটাতে লিখলাম x1 0, x2 0, x3 প্লাস 2x4 প্লাস এখানে আর কিছু নাই, ইজ ইকুয়াল টু 0। আর এখানে থার্ড রোতে দেখো শুধুমাত্র x6 ইজ ইকুয়াল টু 1/3, তো x6 ইজ ইকুয়াল টু 1/3 লিখে নিয়ে এলাম। তো খেয়াল করে দেখো এখানে আমাদের এখানে কিন্তু 6টা আমাদের আননোন ভেরিয়েবল ছিল, কিন্তু আমাদের এখানে লিডিং ওয়ান পেয়েছি কয়টা? তিনটা। হ্যাঁ 3টা। তো আমরা যদি লিডিং ওয়ান 3টা পাই তাহলে আমরা সলিউশন পাবো কয়টা? 3টা পাবো অবশ্যই। এখান থেকে তো 6টাই সলিউশন বের করা সম্ভব না। যে কয়টা লিডিং ওয়ান পাবো সে কয়টাই আমরা সলিউশন ডাইরেক্টলি বের করতে পারবো। তো যেখানে এখানে দেখো কোন কোন পজিশনে লিডিং ওয়ান আছে, যেমন x6 পজিশনে এটা লিডিং ওয়ান আছে, তার মানে x6 এর মান আমরা পেয়ে যাব। তারপরে খেয়াল করে ধরো এখানে সেকেন্ড রোতে যে লিডিং ওয়ানটা পেয়েছিলাম এটা কোন পজিশনে আছে? x3 পজিশনে আছে, তার মানে x3 পজিশনেও আমরা লিডিং ওয়ান আছে, তার মানে x3 এর মান আমরা বের করতে পারবো। এবং এখানে x1 এর পজিশনে লিডিং ওয়ান আছে, তার মানে x1 এর পজিশনে আমরা মানগুলো বের করতে পারবো। তো এই তিনটা লিডিং ওয়ান থেকে আমরা ইকুয়েশন থেকে শুধুমাত্র ওই তিনটা যে পজিশনে লিডিং ওয়ান পেয়েছি সেই তিনটাকে আমরা লিখে অন্যগুলোকে ডান পাশে নিয়ে আসবো। খেয়াল করে দেখো এখানে লেখা আছে সলভিং দ্য লিডিং ওয়ান ভেরিয়েবলস উই অবটেইন, x1 ইজ ইকুয়াল টু, এটা পাবো কারণ এখানে যে প্লাস আছে ওগুলো সব মাইনাস হয়ে এই পাশে চলে আসবে। তারপর x3 ইজ ইকুয়াল টু মাইনাস 2x4, আর x6 এর মানটা ডাইরেক্ট পেয়ে গেছি 1/3। তো এখানে দুইটা জিনিস আছে, একটা ফ্রি ভেরিয়েবলস আছে আর ডিপেন্ডেন্ট মানে লিডিং ওয়ান ভেরিয়েবল আছে আর ফ্রি ভেরিয়েবল আছে। তো আমাদের এই জিনিস সংজ্ঞা দুটো আমাদের জানতে হবে যে লিডিং ভেরিয়েবলস সেগুলোকেই বলা হবে যে পজিশনগুলোতে আমরা লিডিং ওয়ান পেয়েছি সেই পজিশনগুলোকে আমরা বলবো লিডিং ভেরিয়েবল। যেমন এখানে x1, x3 এবং x6 এই তিনটা হচ্ছে লিডিং ভেরিয়েবল। বাকি আমাদের যে ভেরিয়েবল রয়ে গেছে x4, x5 and x2 লিডিং নাই আমার, এই লিডিং স্যার, হ্যাঁ বলো স্যার একটু জুম করবেন, মানে দেখা যাচ্ছে না। না স্যার দেখা যায়? জি স্যার এখন দেখা যাচ্ছে। আচ্ছা এখানে দেখো আমরা লিডিং ভেরিয়েবল বলেছি যে ভেরিয়েবল গুলোর আমরা জন্য পজিশনের জন্য যে পজিশন গুলোতে আমরা লিডিং অন পেয়েছি সেই পজিশনের যে ভেরিয়েবল ছিল সেটাকে বলা হচ্ছে লিডিং ভেরিয়েবলস। যেমন এখানে x1 এর জন্য ছিল, x1 এর জন্য এখানে ছিল, এখানে x3 এর জন্য ছিল আর এখানে x6 এর জন্য ছিল। তাহলে এই তিনটা ভেরিয়েবলকে আমরা বলতেছি লিডিং ভেরিয়েবলস। বাকি এখানে কিন্তু আমাদের 6টা ভেরিয়েবল ছিল, তার মানে আরো 3টা যে ভেরিয়েবল আছে যাদের লিডিং ওয়ান পাইনি তাহলে সেই ভেরিয়েবল গুলোকে আমাদের কি বলা হয়? সেই 3টা ভেরিয়েবল, এখানে যেমন 3টা হতে পারে বা 2টা হতে পারে, একটা হতে পারে, আবার কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে যেমন আগে আমরা করেছিলাম একটাও কিন্তু আমাদের এরকম ভেরিয়েবল ছিল না যে সবগুলোর জন্য লিডিং ওয়ান পেয়েছিলাম, তাই না? এরকমও তো হতে পারে যে সবগুলোর জন্য লিডিং ওয়ান পেয়েছি এরকম আছে, বা দেখা যেতে পারে 2টার জন্য পেয়েছি 3টার জন্য পাই নাই। তো এই যেগুলোর জন্য পাইনি লিডিং ওয়ান সেগুলোকে বলা হচ্ছে ফ্রি ভেরিয়েবলস। তো যে ভেরিয়েবল গুলোতে লিডিং ওয়ান পাবো না সেই ভেরিয়েবলের নাম হচ্ছে আমাদের ফ্রি ভেরিয়েবলস। তোমাদের যদি কেউ প্রশ্ন করে বা ভাইবা যদি হয় তাহলে এই প্রশ্নগুলো অন্ত হতে পারে যে ফ্রি ভেরিয়েবলস কি? ফ্রি ভেরিয়েবলস হচ্ছে যে মানে ইকুয়েশন সিস্টেম অফ ইকুয়েশনে যাদের লিডিং ওয়ান পাওয়া সম্ভব হয় না বা পাওয়া পসিবল হয় নাই সেই সব ভেরিয়েবলকে বলা হচ্ছে ফ্রি ভেরিয়েবলস। আর যেসব ভেরিয়েবলের জন্য লিডিং ওয়ান পাওয়া গেছে সেগুলোকে বলা হচ্ছে লিডিং ভেরিয়েবলস। সো 3টা লিডিং ভেরিয়েবল পেয়েছি x1, x3, x6, এই মানগুলো কিভাবে বের করব লিখে নিয়েছি। বাকি আমাদের x2, x4 and x5 তিনটাই তো x2, x4, x5 যেটা আছে এই তিনটাকে আমাদের ফ্রি ভেরিয়েবল বলতেছি এবং 3টা ফ্রি ভেরিয়েবলকে 3টা কনস্ট্যান্ট আরবিটারি ভ্যালু আমরা ধরে নেব, মানে আননোন বা যে কোনো একটা ভ্যালু ধরে নেব। এখানে যেমন ধরে নেওয়া আছে দেখো বাই অ্যাসাইনিং
the free variables x2, x4 and x5 arbitrary values r, s and t respectively. তার মানে আমরা ধরে নিয়েছি যে x2 is equal to r, x4 is equal to s, x5 is equal to t। যেহেতু আমাদের সলিউশন বের করতে হলে এই ভেরিয়েবল গুলো আমরা জানি না বা বের করা সম্ভব হয় না, তো এই ভেরিয়েবল গুলোর মান যে কোনো কিছু হতে পারে, তো আমরা এখানে আরবিটারি কনস্ট্যান্ট হিসেবে ধরে নিয়েছি, যেমন আর, এস, টি। তো এখন আমরা এই যে আর এস টি ধরে নিলাম, এই পজিশন গুলোতে এই মানগুলো বসিয়ে দেব। তাহলে x1 is equal to পেলাম -3r - 4s - 2t, x2 is equal to পেলাম r, যেহেতু x2 is equal to ধরে নিয়েছি, x3 is equal to পেলাম -2s, x4 is equal to x, x5 is equal to t, x6 is equal to 1/3। তো প্রত্যেকটা সলিউশন এভাবে আমরা বের করলাম। তো এইভাবে করে আমরা সলিউশন, এটাই আমাদের অ্যান্সার হলো। তো এখানে বুঝতে কারো সমস্যা আছে কিনা? না স্যার, সমস্যা নাই স্যার। আমার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার এই যে আমরা যে এই যে রো 1 এর সাথে 2 গুণন করে 3 নম্বরের সাথে যোগ করি বা রো 3 এর সাথে যোগ করি বা এরকম যে ব্যাখ্যাগুলো আছে, সেই ব্যাখ্যাগুলোকে দেওয়া কি ম্যান্ডেটরি, নাকি ব্যাখ্যা না দিয়ে যদি আমি ম্যাথটা করে যাই, যদি অ্যান্সার বের করে ফেলি তাও হবে? হ্যাঁ হবে, সেটা হবে, ওটা ম্যান্ডেটরি না, ওখানে লিখতে হবে সেটা না। আমরা তো করেছি এরকম যে পাশে যে কাজটা করেছি ওই পাশে আমরা ওই যোগ বিয়োগটা করে নিয়েছি, তার মানে যোগ বিয়োগটা পাশে করলে স্যারও দেখতে পারতেছে আর আমারও সুবিধা হচ্ছে, এরকম আমরা করে নিতাম। তো আমি যে স্যার ওই যে ভিডিও আর ইনভার্স এইভাবে সাইডে করলে মনে হয় ভালো হয়, তো লেখা লাগে না তাহলে। আচ্ছা, আমি না লিখে যদি করতে চাও সমস্যা নাই, কিন্তু হলেই হবে। বাট যদি ক্যালকুলেশন কেউ করতে চায় তাহলে পাশে করে দিলেও পারে। মনে করো যে তুমি ফাইনাল পরীক্ষা করবে বা ফাইনাল পরীক্ষায় এই ধরনের জিনিস আসলো, তখন কিন্তু তোমার নিজেরই প্র্যাকটিস করতে হবে, হয় রাফ করতে পারো বা রাফ ছাড়া যদি পাশে করে করতে চাও সেটাও পসিবল। ইটস মানে এটা তুমি তুমি যেভাবে করো, অ্যান্সার থাকলে ঠিক থাকলে হবে, সমস্যা নাই। আর এটার যে একেবারে ডিটেলস ক্যালকুলেশন করে একটা পদ্ধতি আছে, সেটা আমি মানে আমার যে ভিডিওটা দিব ওই পদ্ধতিতে আমি ভিডিওটা করেছি, ওটা আমি তোমাদের দিয়ে দেবো, তাহলে তোমাদের ক্যালকুলেশন নিয়ে আর কোনো ঝামেলা হবে না। স্যার ভিডিওটা কিন্তু আমরা পাই নাই স্যার, আপনি দিতে চেয়েছিলেন গত ক্লাসে। হ্যাঁ, আমি আজকে দিব বলছি, যেহেতু আজকের ক্লাসের সাথে ওই রিলেটেড আছে এটা, তো সো আমি প্রসেস দুটোটা একসাথে করে তারপর আমি ভিডিওটা দিচ্ছি। জি মানে ভিডিওটা ছিল যে এই ক্লাসটার উপরই ছিল, সো আমি আগের ক্লাসটাও যেহেতু এটার সাথে রিলেটেড, তাই আমি আজকে ক্লাসটা শেষ করে ওটা আমি দিব, সেই জন্য আমি ওটা দিইনি তোমাদের। আজকে একটা ক্লাসটা শেষ করে দিলে তোমাদের এটা ইজি হবে বুঝতে। জি স্যার। ওকে, তাহলে এটা ছিল আমাদের ফার্স্ট লেসন, যেখানে আমরা দেখলাম যে ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে সেটাকে আমরা রিডিউস টু এসিলন ফর্মে নিতে পারি। তারপর যদি আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থাকে সেটাকে আমরা সলিউশন করে আমরা মানে গাউস জর্ডান এলিমিনেশনের মাধ্যমে সলভ করতে পারি। এবং সেক্ষেত্রে আমরা কিন্তু যে একটা ঝামেলা আছে যে লিডিং ভেরিয়েবল কাকে বলে, ফ্রি ভেরিয়েবল কাকে বলে, সেই জিনিসটাও আমি উল্লেখ করেছি। ওকে, আমরা সেকেন্ড লেসনে চলে যাচ্ছি, লেসন 4 এ। তো এখানে উইথ টু লেসন 4 যেটা, এটা এলিমিনেশন মেথডেরই কন্টিনিউশন, যেখানে আগেরটা শেষ করে আসছে সেখান থেকেই শুরু করতেছি। তো ওই প্রসেসের পরে আমরা একটা হোমোজেনিয়াস লিনিয়ার সিস্টেম, তো হোমোজেনিয়াস লিনিয়ার সিস্টেম সম্পর্কে তো অলরেডি আমরা ক্লিয়ার হয়ে গেছে যে হোমোজেনিয়াস ইকুয়েশনটা আমরা যেমন করেছিলাম যে লিডিং ইকুয়ালের পরে 0 থাকতে হবে। এক্ষেত্রে ইকুয়ালের পরে প্রত্যেকটা যদি 0 থাকে তাহলে ওই সিস্টেমটাকে বলা হবে হোমোজেনিয়াস লিনিয়ার সিস্টেম। তো এখানে কিন্তু ম্যাথের কোনো তেমন কোনো পার্থক্য নাই। তো এখানে কিন্তু দুইটা সলিউশনের কথা বলা আছে, এই সলিউশন কটা আমি একটু বলতেছি। এভরি হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ইজ কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট কাকে বলে আমি বলেছি যে at least one solution থাকবে, বিকজ অল সাচ সিস্টেম হ্যাভ x1 = 0, x2 = 0, তবে xn = 0 অ্যাজ সলিউশন। তো এখানে দেখো ইকুয়াল টু 0 থাকলে একটা সলিউশন অলরেডি পাওয়া যায়। তো আমরা বলতে পারি যে এভরি হোমোজেনিয়াস সিস্টেম ইজ কনসিস্টেন্ট, এটা আমরা জানি। এটা এখান থেকে বলা আছে দিস সলিউশন ইজ কল্ড দ্য ট্রিভিয়াল সলিউশন। যদি কোনো সলিউশন, কোনো সিস্টেমের সলিউশন ট্রিভিয়াল হচ্ছে ইকুয়াল টু যদি দেওয়া থাকে 0 থাকে প্রত্যেকটার জন্য, x1 0, x2 0, এরপরে যে কয়টা আছে ওগুলো ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সেই সিস্টেমটাকে বলা হবে ট্রিভিয়াল সলিউশন। ইফ দেয়ার আর আদার সলিউশন দে আর কল্ড নন ট্রিভিয়াল সলিউশন। যদি অন্য মান পাই, x1 এর মান যেমন অন্য কিছু পাই 5 4 এইভাবে যদি পাই সেগুলোকে বলা হবে নন ট্রিভিয়াল সলিউশন। দ্যাট মিন্স ট্রিভিয়াল সলিউশন মানে হচ্ছে ইকুয়াল টু 0 হওয়া, সেটাকে বলা হচ্ছে ট্রিভিয়াল সলিউশন। আর নন ট্রিভিয়াল সলিউশন হচ্ছে 0 ব্যতীত অন্য কিছু সলিউশন বের হলে সেটাকে বলা হচ্ছে নন ট্রিভিয়াল সলিউশন। সো
Because a homogeneous linear system always has the trivial solution, there are only two possible for its solution. দুটো possibility থাকে. The system has only the trivial solution, but the system has infinity many solution in addition with the trivial solution. তো অসংখ্য সলিউশন থাকতে পারে অথবা ট্রিভিয়াল সলিউশন থাকবে। তো যাই হোক, এটা আমাদের তেমন ম্যান্ডেটরি না, আমরা জাস্ট দেখলাম যে ট্রিভিয়াল সলিউশন কি আর নন ট্রিভিয়াল সলিউশনটা আমাদের কি। তো আমরা এখানে একটা এক্সাম্পল এখানে দেখি। এক্সাম্পল এখন ক্লিয়ার হয়ে গেছে সাধারণত। ইউজ গাউস-জর্ডান এলিমিনেশন মেথড টু সলভ দ্য লিনিয়ার হোমোজেনিয়াস লিনিয়ার সিস্টেম। তো এখানে দেখো ইকুয়াল টুর পরে কি আছে, সবগুলোতেই জিরো আছে, তাই না? তো জিরো আছে। তো আমরা এরপরে আমরা এটাকে কি করব, এই যে ম্যাট্রিক্স ফর্মে নিয়ে আসবো, ম্যাট্রিক্স ফর্মে মানে অগমেন্টেড ম্যাট্রিক্সে নিয়ে আসবো। তো আগের ম্যাট্রিক্সটাই এখানে মনে হয় দেওয়া আছে, জাস্ট ইকুয়ালের পরে চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো যাই হোক, এরপরে যে কাজটা হবে আগের ক্লাসে যেভাবে করাইছি বা একটু আগে যেটা বুঝাইলাম সেইটার প্রসেসেই তোমরা সবগুলোতে লিডিং মানের উপর নিচে জিরো বানাবা, তারপরে মান বের করবা। দেখো এখানে মান বের করলে আমি এখানে লাস্টে চলে যাই, এই পর্যন্ত তোমরা আসতে পারবে। এখানে তো আমার মনে হয় না তোমাদের এই পর্যন্ত বোঝানোর কিছু আছে আমাদের, কারণ হচ্ছে দেখো এখানে এক্স প্রত্যেকটা এখানে শুধুমাত্র এই পজিশনটাতে চেঞ্জ আছে, এই পজিশনটা মানের চেঞ্জ আছে। তো এইখানে যদি চেঞ্জটা থাকে, এখানে যেহেতু সব জিরো দেওয়া আছে, আলটিমেটলি এখানে x6 পর্যন্ত যে জিনিসটা আছে তার মধ্যে এর কোনো প্রভাব তেমন একটা পড়বে না, আগেরটার মতোই হয়েছে। যেমন x1 + 3x2 + 4x4 + 2x5 = 0, x3 + 2x4 = 0, x6 = 0। যেমন x6 = আগে একটা মান পেয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু মান পাচ্ছি না, কারণ আমরা বলেছি এখানে আলাদাভাবে প্রত্যেকটারই আমরা জিরো ভ্যালু পেতে পারি যেহেতু ইকুয়াল টু জিরো ছিল। তো সলভিং দ্য লিডিং ভ্যারিয়েবল উই গেট x1 = এটা, x3 = এটা, x6 = এটা। তো এরপরের মতোই আগেই এখানে যেহেতু লিডিং ভ্যারিয়েবল পাইছি তিনটা, আর ফ্রি ভ্যারিয়েবল আছে আমাদের x2 x4 x5, ওগুলোকে ধরে নিয়েছি rst। তো এখান থেকে এইখানে আমরা এখানে পেয়ে গেলাম সলিউশন। তো এখানে কিন্তু একটা কথা বলেছেন, নাও নোট দ্যাট দ্য ট্রিভিয়াল সলিউশন রেজাল্টস when r = s = t = 0। যখন rst আমরা এই যে মান তিনটা ধরেছি, এর কিন্তু চাইলে তুমি যত মান আছে তত ধরতে পারবা। যেহেতু ট্রিভিয়াল সলিউশনের কথা বলা হয়েছে, ট্রিভিয়াল সলিউশন মানে হচ্ছে সবগুলো জিরো তখনই হবে যখন এই rst এই তিনটা মান যে ধরে নিয়েছি, এই তিনটা মান যখন জিরো হবে তখন কিন্তু এই x1 x2 x3 সবগুলো x6 পর্যন্ত জিরো হবে। আর প্রত্যেকটা সলিউশনে যদি একটা সিস্টেমে জিরো হয় সেটাকে তখনই বলা হয় ট্রিভিয়াল সলিউশন। তো বোঝা গেছে আশা করি যে ট্রিভিয়াল সলিউশন কিভাবে আসলো আর নন ট্রিভিয়াল সলিউশন কিভাবে আসলো। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। স্যার এটা তো আপনি নন বললেন ট্রিভিয়াল সলিউশনও হয় না? একজনে আমি যদি s আর t যদি জিরো না ধরি তখন? হ্যাঁ সেখানে তো অন্য মান হতেই পারবে। এখানে rst মান তো তুমি মানে ইনফিনিটি থেকে শুরু করে -ইনফিনিটি পর্যন্ত যা মনে চাও তাই বসাতে পারবে। ইনফিনিটি ভিত্তিক, ইনফিনিটি ছাড়া আর যা তখন কিছু কি স্যার তখন তো নন ট্রিভিয়াল সলিউশন হবে না? অবশ্যই নন ট্রিভিয়াল হবে। জি স্যার। আরেকজন কি বলতেছিল বলো। আচ্ছা স্যার, বলতে যাচ্ছিলাম যে ওই যে ট্রিভিয়াল হওয়ার জন্য মনে করেন যে x1 = 0 হলো, তো এটা হওয়ার জন্য আমাদের বাকি যে মনে করেন 6টা ভেরিয়েবল সেখানে আছে, তো সবগুলো ভেরিয়েবলের মান কি জিরো হওয়া দরকার? হ্যাঁ ওইটাই তো বললাম যে এখানে তো ওই লাস্টের কথাটা ওইটাই বলা আছে, নোট দ্যাট দ্য ট্রিভিয়াল সলিউশন রেজাল্ট when rst = 0। যদি rst এর মান 0 বসাও তাহলে x1 x2 x3 এর মানও এমনিও 0 হয়ে যাবে, কারণ x1 x3 x6 এগুলো তো rst এর ভ্যালুকে রিপ্রেজেন্ট করতেছে। তো স্যার এমনও তো হতে পারে যে হচ্ছে আমার 6টা ভেরিয়েবলের আমি x1 এর মানটা বার করব, ডান দিকে আমার 5টা ভেরিয়েবল আছে, 3টার মান 0 দিলাম, আর বাকিতে 2টা ভেরিয়েবল আছে একটা সেম মান কিন্তু পজিটিভ এবং নেগেটিভ, সেটা কাটাকাটি গিয়ে 0 হলো। তো 5টা ভেরিয়েবল যে এখানে মানটা 0 হতে হবে এমন তো না, এভাবে তো 0 আসা সম্ভব যে বাকি 3টে 0 করে দিয়ে 2টে আছে একটা পজিটিভ একটা নেগেটিভ করে দিলাম আমি ইকুয়াল মান দিয়ে। না ওটা তো হচ্ছে না, সেক্ষেত্রে তোমার সলিউশন বের করা যাবে। এখানে ট্রিভিয়াল এর কন্ডিশন বলা হচ্ছে যেখানে যে কয়টা ভেরিয়েবল থাকবে প্রত্যেকটা ভেরিয়েবলের সলিউশন হবে 0, এটাই হচ্ছে কন্ডিশন। সেখানে তুমি ওটা যদি 0 হইতে হবে এমন তো কোনো কথা নাই, তোমার ট্রিভিয়াল সলিউশন হইতে হবে তার তো কোনো কথা নাই, নন ট্রিভিয়াল হোক সমস্যা কি। নন স্যার ট্রিভিয়াল এটা দেখা যাচ্ছে যে হোমোজেনাস ইকুয়েশনটা হচ্ছে ট্রিভিয়াল সলিউশন এখানে প্রমাণ করছে, তাই তো স্যার? হ্যাঁ অবশ্যই সেটাই প্রমাণ করছে যে এখানে প্রথমে যে আমি কন্ডিশনটা এখানে বলি, দেখো এখানে বলাই আছে যে কই গেল
এই যে দুইটা হয়, টু পসিবিলিটিস ফর ইটস সলিউশন, দ্য সিস্টেম হ্যাজ অনলি দ্য ট্রিভিয়াল সলিউশন, দ্য সিস্টেম হ্যাজ ইনফিনিটি মেনি সলিউশন ইন এডিশন টু দ্য ট্রিভিয়াল সলিউশন। এই লাস্টেরটাই আমার বের হয়েছে, দ্য সিস্টেম হ্যাজ ইনফিনিটি মেনি সলিউশন ইন এডিশন টু দ্য ট্রিভিয়াল সলিউশন। তার মানে ট্রিভিয়াল সলিউশনকে অ্যাড করে ইনফিনিটি মেনি সলিউশন, তার মানে ইনফিনিটি মেনি সলিউশন থাকলে তার মধ্যে তো একটা সলিউশন ট্রিভিয়াল অবশ্যই আছে, তাই না? সেটাই বলছে এখানে। ওকে স্যার। ইনফিনিটি মানে সলিউশনের তো সংজ্ঞা আমি দেখিয়েছি যে কিভাবে ইনফিনিটি মানে সলিউশন হয়। আর এখানে যেহেতু আরএসটি তিনটা সিস্টেম পেয়ে গেছি, এই আরএসটির মান আমরা চাইলে 1 কোটি 2 কোটি যত ইচ্ছা আমরা দিতে পারবো। তো এখান থেকে তো প্রত্যেকটা মান এইভাবে করে হাজার হাজার কোটি কোটি মান বের করা যায়। সো আমরা বলতে পারি এটা একটা ইনফিনিটি সলিউশন, যেখানে ট্রিভিয়াল সলিউশনও বের করা যায়। কন্ডিশনটা এখানেই কিন্তু লাস্টে দিয়ে দিয়েছে, ট্রিভিয়াল হওয়ার কন্ডিশন এই সিস্টেমের জন্য আরএসটি এর মান 0 হলে হবে শুধুমাত্র। ওকে, এখানে একটা হোমোজেনিয়াস সিস্টেম ছিল, হোমোজেনিয়াস সিস্টেমে তেমন কিছু নতুন নাই, জাস্ট কিছু কন্ডিশন জানার জন্যই আমি পড়ালাম। তোমরা চাইলে হোমোজেনিয়াস ছাড়া নন হোমোজেনিয়াসের যেভাবে, হোমোজেনিয়াসে ওই একই জিনিস, কোনো নতুন কিছু নাই। তো এখানে আরেকটা জিনিস দেখি লাস্টে, সলভ বাই ব্যাক সাবস্টিটিউশন। যদি বলা হয় যে ব্যাক সাবস্টিটিউশনের মাধ্যমে এটা সলিউশন করো, আমরা যেমন প্রথমটা বলেছি গাউস জর্দান এলিমিনেশনের মাধ্যমে সলভ করো, এখানে যদি বলে ব্যাক সাবস্টিটিউশনের মাধ্যমে সলভ করো, তাহলে কিভাবে করবো? তো from the computations in the previous example, a row echelon form of the augmented matrix is, তো মনে করো এখানে অগমেন্টেড রো এসিলন ফর্ম, তার মানে রিডিং ওয়ানের নিচে শুধুমাত্র 0 হবে, এরকম একটা ম্যাট্রিক্স পাবে সলিউশন করলে। তো সেই সিস্টেমটাকে সেই সিস্টেমে যদি আমরা করেসপন্ডিং ইকুয়েশন গুলো বসিয়ে দিয়ে আমরা যে সলিউশনটা বের করি, তাহলে সেই সিস্টেমটাকে বলা হচ্ছে ব্যাক সাবস্টিটিউশন। তার মানে প্রথম দিন যে আমরা রো এসিলন মানে প্রথম দিন যে পদ্ধতিতে আমরা যে জিনিসটা করেছিলাম সেটা ছিল ব্যাক সাবস্টিটিউশন, তাই না? আমরা ব্যাক সাবস্টিটিউশন কিভাবে বলেছি, লাস্টেরটা থেকে তার আগেরটা বের করা, তার আগেরটা থেকে তার আগেরটা বের করা, এটা ছিল ব্যাক সাবস্টিটিউশন, মানে লাস্ট থেকে ফার্স্টে যাইতে হবে মান বসিয়ে বসিয়ে। তো এইভাবে করে আমরা করতে পারি। এটা তো আমি ওইভাবে বুঝাইলাম না, কারণ হচ্ছে এখানে কিন্তু অলরেডি তোমরা ব্যাপারটা আমি প্রথম ক্লাসে দেখিয়েছি, কিন্তু ওইটার নাম কি ছিল সেটা আমি বলি নাই, যে ওইটা ছিল ব্যাক সাবস্টিটিউশন। যেমন লাস্টে যে ভ্যালুটা পাইছি সেখান থেকে আগেরটা বের করা, তার আগেরটার থেকে বের করা, এই প্রসেসটা হচ্ছে ব্যাক সাবস্টিটিউশন। এখানে এই আস্তে আস্তে করে ব্যাক সাবস্টিটিউশনের মাধ্যমে করে নিয়েছে। তো ব্যাক সাবস্টিটিউশন তেমন কোনো জিনিস না। যদি বলা হয়, দেখো এখানে বিভিন্ন রকম মানে প্রশ্ন হইতে পারে, কিন্তু সবগুলো প্রশ্নেরই কিন্তু একই প্রসেস, মানে রো এসিলন ফর্ম বা রিডিউস রো এসিলন ফর্ম করে তারপর, তাই না? ব্যাক সাবস্টিটিউশন বললে রো এসিলন মানে ব্যাক সাবস্টিটিউশনের ক্ষেত্রে যে কথাটা হচ্ছে রো এসিলন ফর্ম করে তারপরে তার সলিউশনটা করব লাস্ট থেকে ফার্স্ট। আর রিডিউস মানে গাউস জর্দান এলিমিনেশন মেথডের জন্য আমরা যে প্রসেসটা করব শুধুমাত্র সেটা হচ্ছে রিডিউস টু এসিলন ফর্ম, বাট শুধু গাউস এলিমিনেশন মেথড এবং ব্যাক সাবস্টিটিউশন মেথড দুটোটার ক্ষেত্রেই আমরা রো এসিলন ফর্ম করে তারপর আমরা সলিউশন বের করব। তো এটুকুই ছিল ক্লাসে, বুঝতে সমস্যা হলে বলো। ব্যাক সাবস্টিটিউশন হলো গাউস যে শুধু গাউস এলিমিনেশন মেথড যেটা সেইটারই একটা রূপ। গাউস এলিমিনেশন মেথডকে আমরা ব্যাক সাবস্টিটিউশনের মাধ্যমে লাস্টে আমরা সলিউশন করি। তো ব্যাক সাবস্টিটিউশন এন্ড গাউস এলিমিনেশন মেথড দুটোটাই আমাদের যে প্রসেসটাকে ফলো করে সেটা হচ্ছে রো এসিলন ফর্ম, আর শুধুমাত্র গাউস জর্দান এলিমিনেশন মেথডে আমরা করি রিডিউস রো এসিলন ফর্ম। এইটুকুই হচ্ছে মেইন কথা। এই 4টা লেসনের মধ্যে এই একটা জিনিসই মেইন ছিল, যে গাউস এলিমিনেশন মেথড এবং ব্যাক সাবস্টিটিউশন আমরা করি রো এসিলন ফর্মে, আর গাউস জর্দান এলিমিনেশন মেথডে আমরা করি রিডিউস রো এসিলন ফর্মের মাধ্যমে। স্যার তাহলে হচ্ছে গাউস এবং ব্যাক সাবস্টিটিউশন এই দুটো প্রসেসের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য কিছুই নাই। তোমাদের যদি অঙ্কে বলে দেয় যে তোমরা এটাকে করো ব্যাক সাবস্টিটিউশনের মাধ্যমে, তোমাদের জাস্ট কনফিউশনের জন্য, বা ব্যাক সাবস্টিটিউশন বললে অবশ্যই সেটাকে রো এসিলন ফর্ম পর্যন্ত যায় তারপর তাকে বসাই করতে হবে, কিন্তু তুমি এখানে কিন্তু চাইলে রিডিউস রো এসিলন ফর্ম আর ফলো করতে পারবা না। ঠিক আছে, যদি কেউ এরকম বলে যে এই ব্যাক সাবস্টিটিউশন দেওয়া হয়েছে কিন্তু তারপর সে করছে কি রিডিউস টু এসিলন ফর্মের মাধ্যমে করে তারপর করছে, তাহলে কিন্তু সেটা তাহলে অ্যাপ্রোপ্রিয়েট হইলো না। ঠিক আছে, ওকে স্যার। স্যার একটু উপরের দিকে যাবেন একটু। হ্যাঁ
কোথায় স্যার বলো? এইটা এই যে রিডিউস রো ইচেলন ফর্ম করছে কই? এখানে ইকুয়েশনের মাধ্যমে করছে মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো করে না, এখানে বলছে না ইন প্রিভিয়াস কম্পিউটেশন, তার মানে এই পর্যন্ত ও তুমি আচ্ছা কইরে আচ্ছা আসতে হবে। এটা তো জাস্ট যে স্যার এক্সাম্পলটা জি দেওয়া স্যার থাকবে, বুঝতে পারছি। ইকুয়েশন দেওয়া থাকবে, তারপর প্রথমে এটাকে রো ইচেলন ফর্ম করবা, তারপরে এটা পাবা, তারপরের কাজ। এটা কিন্তু এই যে 2 লাইনে হয়ে গেছে বা ব্যাক সাবস্টিটিউশন করে ফেলছে তা না, পুরো রো ইচেলন ফর্মটা কিন্তু করে আসতে হবে, তারপরে তো ব্যাক সাবস্টিটিউশন যাবে, তাই না? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তো এইটুকুই ক্লাস আজকের। আইডি গুলো সবাই দাও এখানে। দিছো? যারা দাও না তারা তার দিয়ে নাও। আর তোমাদের যদি মানে বুঝতে কোনো কিছু এখনো সমস্যা থেকে থাকে, আমাকে মেসেঞ্জারে বা যেভাবে পারো আমাকে নক করো, আমি সমস্যা বোঝানোর চেষ্টা করব, সমস্যা নেই। যদি সমস্যা হয় তারপরও, যেহেতু ম্যাথ গুলো একটু বড় থাকবে, সো সমস্যা হলে আমাকে বইলো, যে ইন্ডিভিজুয়ালি কেউ প্র্যাকটিস করলে তারপর সমস্যা হইলে তা অবশ্যই বললো। কিন্তু অনেকে আবার কোশ্চেন এরকম করে যে স্যার এই ম্যাথটা কিভাবে করব, এরকম কোশ্চেন মানে রিলেভেন্ট না। কোশ্চেনটা এরকম রিলেভেন্ট হবে যে তুমি করতেছো, এখানে বুঝি নাই, সেটা কিভাবে করবা সেটা আমি দেখাই দিব। বাট কেউ যদি বলে এই ম্যাথটা কিভাবে করব, যেহেতু আমি ম্যাথ যেটা দিব সেটা অবশ্যই আমি জেনে শুনেই দিব। সো এখানে যে প্রসেস বলা হয়েছে সে প্রসেসের মধ্যে ভুল বুঝতে সমস্যা থাকলে আমাকে কোশ্চেন করো, আমি জি অবশ্যই স্যার। সলভ দেওয়ার চেষ্টা করব। ওকে স্যার। ওকে, লিভ নিতে পারো যদি আগে দেওয়া হয় থাকে। এটুকুই ক্লাস। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে তো ওই অ্যান্সার প্রশ্ন করলো